সাল 2025 আপনি একটা কম্প্যাক্ট ডিভাইস কিনতে চান এবং আপনার পছন্দের লিস্টে আছে গ্যালাক্সি S23 5G স্মার্টফোনটা, তাহলে এই ভিডিওটা আপনার দেখা উচিত। কিছু জিনিস আছে যে জিনিসগুলো আসলে এখন আপনার জেনে বুঝে এই ডিভাইসটা কেনা উচিত বা পারচেজ ডিসিশনের ক্ষেত্রে সেটার একটা ইম্প্যাক্ট আছে, এবং যদি এইটার ভালো কোনো অল্টারনেটিভ আছে কিনা সেটাও জানতে চান, বিস্তারিত ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এবং এই ডিভাইসটা কিন্তু এখন আপনারা প্রি-ওন্ড অ্যারাউন্ড 50,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন এমকে মোবাইল পয়েন্টে, এবং যে কোনো ব্র্যান্ড নিউ সহ পুরাতন ডিভাইসগুলো কিন্তু এমকে মোবাইল পয়েন্টে আপনারা পেয়ে যাবেন। আপনার হাতের ফোন কিন্তু এক্সচেঞ্জও করতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, ঢাকার বাইরে থাকলে আপনারা কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। ফার্স্ট অফ অল, এই ডিভাইসটা কিন্তু একটা কম্প্যাক্ট ডিভাইস, তো যারা ছোট ফোন পছন্দ করেন কিন্তু কোনো দিকে কম্প্রোমাইজ চান না তাদের জন্য এটা একটা ভালো ডিভাইস। এটা 2023 সালে রিলিজ হয়েছিল এবং 23 সালের পর থেকে এখনো পর্যন্ত স্যামসাং কিন্তু তাদের ডিজাইনে কোনো মেজর পরিবর্তন আনেনি, যে কারণে এই S23, S24, ইভেন 2 দিন আগে রিলিজ হওয়া S25ও কিন্তু সেম, যে কারণে এইটার ডিজাইনটা এখনো আপ টু ডেটেড বলতে পারেন। তবে যে জিনিসটা এখান থেকে তারা আপডেট করছে সেটা হলো যে হাতের মধ্যে ধরলে এই ডিভাইসটা কম্প্যাক্ট থাকলেও কমফোর্টেবল লাগে না, বিকজ এইটার কর্নার গুলো কিন্তু শার্প রয়েছে এবং যে কারণে এটা হাতের মধ্যে ধরলে আপনার কাছে মনে হবে আপনি সেই S22 ধরে আছেন, এবং S24 5 এ কিন্তু সেইটা তারা আইডেন্টিফাই করেছে এবং সলভ করেছে। তবে আই এম শিওর যে এই ডিভাইস কিনলে অবশ্যই আপনারা কভার ব্যবহার করবেন। সো কভার ব্যবহার করলে এটা কিন্তু লিটারালি বলার উপায় নাই 24 নাকি S25, এবং এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু এখনো খুবই দুর্দান্ত, বিকজ এটার যে ফ্রেমটা আছে সেটা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, সামনে পিছনে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে। এবং এই ডিভাইসগুলোতে বা S22 পর থেকে যে জিনিসটা নাই সেটা হলো যে ব্যাকশেল্ড উঠে যাওয়ার একটা প্রবলেম ছিল S21 সিরিজের আগে পর্যন্ত, সেই জিনিস কিন্তু এই জায়গায় নাই। অর্থাৎ বিল্ড ম্যাটেরিয়াল এবং বিল্ড কোয়ালিটি কিন্তু S23 থেকে আপনি খুবই ভালো পাবেন। সো আরো লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এই ডিভাইসটা কিন্তু খুবই ভালো থাকবে আর কি। এই ফোনে কিন্তু 6.1 ইঞ্চির একটা ডায়নামিক 2x অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো ডিসপ্লে সম্পর্কে আমার মনে হয় যে খুব বেশি কথা বলার প্রয়োজন হবে না। যারা স্যামসাং এর ডিসপ্লে সম্পর্কে জানেন বা ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে সম্পর্কে জানেন তারা ডেফিনেটলি এটা প্রিফার করবেন, এবং এইটার যে কালার আছে আপনি যদি ভাইব্রেন্স কালার দেখতে চান সেটাও সেটিং থেকে করে ফেলতে পারবেন, আবার নিউট্রাল লুক রাখতে চাইলে সেটাও কিন্তু করতে পারবেন। মিডিয়া এনজয় করতে গেলে এটা এক্সিলেন্ট একটা ডিভাইস। আপনি যদি গেমিংও করতে চান তাও ডিসপ্লের যে এক্সপিরিয়েন্স আছে সেটা ভালো হবে। একদম চিন বেজেলটা খুবই ছোট একটা ক্যামেরা কাট আউট আছে। সো এখানে কিন্তু ডিসপ্লে সেগমেন্টে দারুণ আছে, আর HDR10+ সাপোর্ট করা 120 হার্টজ এর রিফ্রেশ রেট এগুলো তো ডেফিনেটলি আছেই, এবং এখানে যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেখানে কিন্তু আবার ফেস লক সাপোর্ট করে, আর এটার উপরে কিন্তু একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। সো সেটা খুবই ফাস্ট। সো আনলকের ক্ষেত্রে এটা খুবই রিলায়েবল ফেস লক মিলিয়ে। তবে এই আল্ট্রাসনিকের বেলায় একটা জিনিস হয় যে সব ধরনের স্ক্রিন প্রোটেক্টরে কিন্তু এটা ভালোভাবে কাজ করে না। সো যখন স্ক্রিন প্রোটেক্টর আপনারা লাগাবেন তখন দেখে নেবেন সেটাতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা ঠিকঠাক মতো কাজ করে কিনা, বা দোকান থেকে কথা বলে নেবেন আর কি। আচ্ছা, এই ফোনটা যদি ইন্টারনালে আসি, এটাকে কিন্তু পাওয়ার আপ করতেছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 একটা প্রসেসর, যেটা মেড ফর গ্যালাক্সি, যে কারণে এখানে একটু বেটার ক্লক স্পিড আপনারা পাবেন। সো অন্যান্য 8 Gen 2 থেকে এইটার স্পিড সামান্য একটু বুস্ট আপ পাবেন, তবে সেটা আহামরি আসলে সাইড বাই সাইড ব্যবহার করলে আপনি নোটিস করবেন না। তবে এর সাথে কিন্তু 8GB র্যাম পেয়ার করতেছে এবং UFS 4.0 এর স্টোরেজ টাইপ রয়েছে, আবার কোনোটাই UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে। সো এখানে একটা ডিসিশন আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে যদি আপনি S23 কিনতে চান এই সময় তাহলে 128GB ভেরিয়েন্টটা কিনেন না, বিকজ এখানে ব্যবহার করা হয়েছে UFS 3.1 এর স্টোরেজ। সো এইটা কিন্তু লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে একটু স্লোই হয়ে যাবে, বিকজ এখন অ্যাপস গুলো যে পরিমাণে আসলে হেভি হইতেছে এবং দিন দিন AI যেভাবে আসলে ইন্টিগ্রেট হইতেছে অপারেটিং সিস্টেমের সাথে, সেখানে আসলে ভালো স্টোরেজ টাইপ দরকার, যে কারণে এই ফোন ব্যবহার করতে চাইলে আমি বলবো যে 256GB উপরে কেনেন, তাহলে কিন্তু আপনারা UFS 4.0 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটাতে কিন্তু এখন রান করতেছে One UI 6.1, কয়েকদিনের মধ্যে One UI 7.8 তে আপডেট পেয়ে যাবেন। তবে এটা কিন্তু রিলিজ হয়েছিল Android 13 দিয়ে, এবং এখানে 4 ইয়ার্স এর মেজর OS আপগ্রেড পেয়ে যাবেন। সো সেই হিসেব করলে আপনারা Android 14, 15, 16 এবং 17 পর্যন্ত এটাতে আপগ্রেড পেয়ে যাবেন। সো এটা একটা ভালো দিক যে এখন যদি এই ফোনটা আপনি কেনেন তাহলে এখনো কিন্তু অ্যাটলিস্ট 3টা বছর আপনারা মেজর OS আপগ্রেড পেয়ে যাচ্ছেন, সাথে 1 বছরের কিন্তু সিকিউরিটি আপডেট পাবেন। সো লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে সফটওয়্যার দিকে আপনি পিছিয়ে পড়তেছেন না, এবং এইটার যে অ্যাকচুয়াল পারফরমেন্স সেটা কিন্তু দুর্দান্ত। মানে এখন যেটা হয়েছে যে আমি সবসময় বলি যে প্রসেসর গুলো ম্যাচিউর হয়েছে, এবং সেটার একটা দৃষ্টান্ত উদাহরণ এটাও হতে পারে যে 8 Gen 2 যে প্রসেসরটা সেটা যদি আপনি এখন ব্যবহার করেন 8 এলিটের সাথে মিলাইলেও যে খুব বেশি লিপ এখানে নিয়েছে, ড্রাস্টিক্যালি কোনো কিছু চেঞ্জ হয়েছে ব্যাপারটা কিন্তু তা নয়। আর আমরা ফোন ব্যবহার করলে নরমালি যেসব অ্যাপস গুলো ব্যবহার করি, যেসব কাজকর্মগুলো করি, এটা লাইটনিং ফাস্টের মতো চলবে। সো নরমালি এইটা খুবই পাওয়ারফুল এবং খুব অপটিমাইজড একটা ফোন হবে আপনার জন্য। তবে যদি আপনি এটা দিয়ে গেমিং করতে চান সেখানে ফোনটার একটু দুর্বলতা আছে, এবং ছোট ফোনগুলোর এটা একটা প্রবলেম যে তারা হিট ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারে না, বিকজ ছোট জায়গায় চিপটাকে আসলে ঠান্ডা করার মতো তেমন ভালো সুবিধা করা যায় না। এবং যারা মূলত গেমিং করতে
করতে চান তাদের এই ফোনটা নিয়ে হিটিং ইস্যুস ফেস করতে হবে, বাট গেমিং করতে গেলে এটাতে আপনি পাবজিতে 120 FPS পর্যন্ত সাপোর্ট পেয়ে যাচ্ছেন, খুবই স্টেবল ভাবে এটাতে গেমিং করা যায়। যারা হেভি গেমিং করতে চান তারা ফোনটা কিনতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু হিটিং করবে বিকজ ইটস এ কম্প্যাক্ট ডিভাইস। আর আমার মনে হয় যে যারা গেমিং এর জন্যই শুধু প্রায়োরিটি দিয়ে ফোন কিনবেন তারা হয়তো বা অন্য কিছু এইসব বাজেটে দেখবেন। আর যদি কমপ্লিট প্যাকেজ হিসেবে দেখতে চান তাহলে ডেফিনেটলি পারফরমেন্স সেগমেন্টকে আপনি ওই হিটিং এর জায়গাটা আসলে স্যাক্রিফাইস করে এটা 100% কিনতে পারেন। এবার আসি যে এই ফোনটার অন্যতম একটা ভালো জায়গা, যে কারণে আসলে 50,000 টাকা বাজেটে যাদেরকে আমি ফোন সাজেস্ট করি বা যারা আসলে অল অ্যারাউন্ড একটা ফোন কিনতে চায় তাদেরকে আমি S23টা সাজেস্ট করি। আর তার অন্যতম কারণ হলো এটার ক্যামেরা। এখানে যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেম ক্যামেরা বাম্প রয়েছে এবং এখানে 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। তার মধ্যে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স। সো এখন নরমালি ছবি তুলতে গেলে যে ফোকাল লেন্থ আমাদের দরকার তার সব কিন্তু এখানে আছে এবং ফটোগ্রাফিতে যেসব ফিচারগুলো আমাদের দরকার তাও কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন, বিকজ এইটাতে নাইট মুড রয়েছে, খুব পারফেক্টলি নাইট মুড ক্যাপচার করতে পারে এবং 8 Gen 2 যে প্রসেসিং রয়েছে খুবই সুন্দর। আপনি ছবি তুললে যে কোনো কন্ডিশনে এটা আপনার পছন্দ হবে। স্যামসাং এর যে ফটো স্টাইল সেটাও কিন্তু খুবই দুর্দান্ত, খুব কন্ট্রাস্টি লাইট থাকলেও আপনার ফেস থাকুক বা যে কোনো সাবজেক্ট থাকুক সেটাকে খুব ভালোভাবে এক্সপোজ করতে পারে, সেটা একটা ব্যাপার। এবং 0.6x থেকে শুরু করে এইটা কিন্তু আপ টু 30x পর্যন্ত জুম করে আপনাকে ছবি তুলে দিতে পারবে। সো আমি দেখেছি এটা 10x পর্যন্ত খুব ভালোভাবে আপনাকে ডিটেইল প্রোভাইড করতে পারে। সো সব ধরনের ছবি তুলে ফেলতে পারতেছেন, আপনি যদি প্রো মুড চান সেটাও করে ফেলতে পারতেছেন। সো ফটোগ্রাফিতে এসে 2025 সালে কোনো প্রকার কম্প্রোমাইজ এখানে নাই এবং পোর্ট্রেটের জন্য এটা খুবই এক্সিলেন্ট একটা ডিভাইস, বিকজ এখানে যে টেলিফটো লেন্স রয়েছে সেটা দিয়ে আপনি পোর্ট্রেট তুলতে পারতেছেন, আবার মেইন সেন্সর দিয়েও পোর্ট্রেট তুলতে পারবেন। সো 1x 2x এবং 3x এ পোর্ট্রেট তুলতে পারবেন। 2x এর ছবি আমি দেখেছি মোস্ট অফ দ্য টাইমে আপনার ভালো লাগবে, খুব ভালো ডিটেল প্রোভাইড করে, খুব কন্ট্রাস্টি লাইট থাকলেও ভালোভাবে এটা ডিটেল প্রোভাইড করে এবং ছবিগুলো দেখতেও ভালো লাগে। ইভেন 2x কিন্তু পোর্ট্রেট তোলার জন্য যথেষ্ট ভালো টাইট ফোকাল লেন্থ। আর 3x এর যে টেলিফটো লেন্সের পোর্ট্রেট আছে সেটাও কিন্তু খুবই সুন্দর, তবে সবসময় 2x এর মতো অতটা বেস্ট হয় না, বিশেষ করে যখন আসলে কন্ট্রাস্টি লাইট থাকে, পিছনে লাইট থাকে, সেই ক্ষেত্রে এই টেলিফটো লেন্স বা 3x এর পোর্ট্রেটটা অত ভালো হয় না। বাট প্রপার লাইট হলে 3x এর পোর্ট্রেট আপনার কাছে এক্সিলেন্ট লাগবে। ফটোগ্রাফিতে যদি ইমপ্রুভমেন্টের কথা আমি বলি বা কোনো জায়গায় এক্সপেকটেশন থাকে তাহলে আমি বলবো টেলিফটো লেন্সটা যদি রিলায়েবল হইতো 2x এর মতো বা মেইন সেন্সর মতো তাহলে বেস্ট হইতো। তবে আমি বলি ভাই মোস্ট অফ দ্য ক্ষেত্রে এইটার ফটোগ্রাফি আপনার ভালো লাগবে। এবং সেলফি ক্যামেরাটা যদি আসি, এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে যার ফোকাল লেন্থটাও কিন্তু খুবই ওয়াইড আছে। আপনি নর্মাল সেলফি থেকে শুরু করে পোর্ট্রেট সেলফি, নাইট মুডেও সেলফি তুলতে পারবেন এবং একদম লো লাইট থাকলেও, ঘুটঘুটে অন্ধকার থাকলেও এটা খুব সুন্দরভাবে আপনাকে ছবি তুলে দিবে এবং প্রসেস করার পরে কোনোভাবে বোঝার উপায় থাকবে না যে এটা এত কম লাইটে ছবি তোলা হয়েছে। এবং যদি আপনি এখান থেকে S24 এও যান খুব বেশি লিপ এখানে পাবেন না, লাইক এটা কিন্তু খুবই মানানসই একটা জিনিস। এবং যদি ভিডিওতে আসি, এটা কিন্তু সর্বোচ্চ 8K পর্যন্ত ভিডিও করতে পারে, 4K 60 FPS ও ভিডিও করতে পারে, তবে 4K 30 FPS এ এটা সিমলেসলি জুম করে করে ভিডিও করতে পারে। ভিডিও কিন্তু খুবই স্টেবল আছে, সব ধরনের ফোকাল লেন্থ কভার করতে পারতেছেন, আপ টু 12x পর্যন্ত এটা জুম করে আপনাকে ভিডিও দিতে পারবে এবং এটাতে কিন্তু 4K সিনেম্যাটিক ব্লার করে ভিডিও করতে পারবেন। সো যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারা কিন্তু চোখ বুঝে এই ডিভাইসটা কিনতে পারেন, বিকজ সব ধরনের ফিচার কিন্তু এখানে আছে। ইভেন সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু এখানে আপনি 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন, সিনেম্যাটিক ভিডিও 4K পর্যন্ত করতে পারবেন। আর ভিডিওতে কিন্তু HDR10+ ও সাপোর্ট করে, অর্থাৎ যারা মূলত ইউটিউব রিলস বা শর্টস বানান তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা জিনিস। লাইক ডিভাইস থেকে শুট করে যদি আপনি ডিভাইসে সামান্য একটু এডিট করে আপলোড দেন তাহলে কিন্তু HDR কন্টেন্টটা খুব ভালোভাবে মানুষ এনজয় করতে পারবে যাদের ডিভাইসে সাপোর্ট থাকে। সো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এটা রিকমেন্ড করার মতো একটা ফোন। এবং যদি ব্যাটারিতে আসি, এখানে কিন্তু 3900 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এইটা এই ফোনটার একটা দুর্বল সাইড বলতে পারেন, কারণ এখন দেখবেন যে 25 সালে যখন আপনি ব্র্যান্ড নিউ ফোন কিনতে যাচ্ছেন সব ফোন কম বেশি সিলিকন কার্বনে শিফট হয়েছে, তা না হলে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। তবে এইটা আসলে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা ভিডিওগ্রাফির জন্য ফোন কিনতে চান বা গেমিং করতে চান তাদের জন্য ব্যাটারি ব্যাকআপ ভালো হবে না। বাট আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন লাইক 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, সেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। সো যারা কম্প্যাক্ট ডিভাইস কিনতে চান তারা খুব বেশি আসলে হেভি ইউজার হয়ে থাকেন না, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা ঠিক আছে। বাট যারা আসলে গেমিং কে প্রায়োরিটি দিতে চান বা কন্টেন্ট ক্রিয়েশন কে আসলে প্রায়োরিটি দিতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো ব্যাটারির ইস্যুসটা আপনারা একটু মাথায় রাখবেন। তবে এটাতে কিন্তু 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন, যে টাইপ সি পোর্ট আছে। আর তাছাড়া এটা কিন্তু 15 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জও সাপোর্ট করে, আবার রিভার্স চার্জও কিন্তু এটাতে আছে। সো এখন ফাইনালি আমি যদি সামারি করতে চাই যে এই 25 সালে এখন S23 কারা কিনবেন বা অন্য কোনো বেটার অপশন আছে কিনা, আপনার কাছে যদি বাজেট থাকে। আর এখন কিন্তু S24 এখন অলমোস্ট এটা থেকে 5-7 হাজার টাকা বেশি এবং আমার মনে হয় যে ভেরি সুন যখন S25টা মার্কেটে অ্যাভেলেবেল হবে তখন ওইটার দাম আরো কমে যাবে। তো তখন কিন্তু এটা একটা বেটার ডিল হবে। যদি আপনারা এই ভিডিওটা 1-2 সপ্তাহ পরে দেখেন তাহলে আমি বলবো তখন আপনারা S24টা কেনেন, বিকজ
প্লাস S24 এ আপনি 7 ইয়ার্সের মেজর ওএস আপডেট পেয়ে যাবেন। সেটা কিন্তু একটা হিউজ ব্যাপার যদি আপনি ভেরি লং টাইম ধরে ব্যবহার করতে চান। আর ওইটার ডিজাইনটা এটার থেকে আরো বেশি রিফাইন্ড আছে। আর যদি মনে হয় এর থেকে কোনোভাবে বাজেট বাড়ানো সম্ভব না আর এখনই ফোন লাগবে, তাহলে নিশ্চিন্তে এটা কিনতে পারেন। তবে 128 জিবি কিনবেন না, 256 জিবির ভেরিয়েন্টটা কিনবেন। এইটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। যদি আপনারা কেউ এই ডিভাইসটা ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা অবশ্যই জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।